Hello everyone, Assalamu alaikum, and welcome to your all of your channel Radio of Life. সো আমি অলরেডি দুইটা ভিডিও আমার দুইটা অডিও পডকাস্ট আমি শেয়ার করেছি। এটা একদমই পার্সোনাল। যদি কেউ কখনো শুনে, আই উইল বি ভেরি গ্রেটফুল। আর কখনো যদি ওভাবে কেউ নাও শুনে, তাও আমি গ্রেটফুল, বিকজ এটা একটা প্ল্যাটফর্ম যেখানে আমি কথা বলতেছি, আমাকে কেউ আটকানোর নাই, বা আমি কোনো কিছু ভেবে বলতেছি না, বা কোনো কিছু ভেবে টপিক চিন্তা করতেছি না। আমি জাস্ট শেয়ার করতেছি আপনাদের সাথে। সো আজকের টপিকটা না অনেক স্পেশাল আমার জন্য। স্পেশাল কেন? কারণ আমি অলওয়েজ আমার এই জার্নিটা আমার জীবন থেকে চাই মুছে যাক। আমি কখনোই চাই না এই জার্নিটা আমার মনে পড়ুক। সো এমনই একটা ঘটনা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, এবং আমি কিভাবে সারভাইভ করছি, আমি কিভাবে এই জায়গাটা থেকে বেঁচে আসছি, আমি আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব। তার আগে আসলে আমি চাই এই বিষয়টা নিয়ে সবাই একটু জানুক, কারণ এটা আসলে এখন আমি রিসেন্টলি নিউজে দেখতেছি যে এই জিনিসটা এখন অনেক হচ্ছে মানুষের। বাট আমি আসলে এই জায়গাটা 2019 সালে পার করে এসেছি, কোভিডের আগে। এবং বিশ্বাস করেন, আমার এই জার্নিটা আমি জানি না আমি কিভাবে সারভাইভ করছি। হয়তোবা আমার মার কারণে, বা আমার আশেপাশের যে মানুষগুলো আমার জন্য দোয়া করছে, আমার সাথে ছিল, হয়তোবা তাদের জন্যই আল্লাহ আজকে আমাকে বাঁচায় রাখছে। সো আমি আসলে কথা বলতে চাচ্ছিলাম একটা রোগ সম্পর্কে, এবং এই রোগটা খুবই রেয়ার। এটা আসলে আমার হওয়ার আগেও আমি এই বিষয়ে কোনো কিছুই জানতাম না, বা এরকম রোগ যে আসলে আছে আমার কোনো আইডিয়াই ছিল না। এই রোগটার নাম হচ্ছে গুলিয়ান বের সিনড্রোম, যেটাকে আসলে শর্টে অনেকে জিবিএসও বলে। সো এই রোগটা না খুবই বিচিত্র। মানে আছে না যে হয়তোবা নর্মাল কোনো রোগ, যেমন আপনি হার্ট অ্যাটাকের কথা যদি ভাবেন, হয়তোবা সিগারেট খেলে হচ্ছে, কারো কোলেস্ট্রল বাড়ার কারণে হচ্ছে, বা এছাড়াও আরও অনেক রিজন থাকে। বাট এই রোগটা হওয়ার না আসলে কোনো রিজন নেই। এই রোগটা মানে ডাক্তারি ভাষায় এটা যে কারো হতে পারে, যে কোনো কারণে, মানে কোনো স্পেসিফিক কারণ নেই। আপনি হয়তোবা আজকে বাইরে গিয়ে নিঃশ্বাস নিচ্ছেন, ওই নিঃশ্বাসের মাধ্যমে হয়তোবা এই ভাইরাসটা আপনার শরীরে চলে গেছে, আপনি জানেনও না। তো এটা একটা টাইম পরে গিয়ে আপনার শরীরে বার্স্ট হয়। সো এটার আসলে সায়েন্টিফিক ব্যাখ্যা বা ডেফিনেশন আপনারা যদি গুলিয়ান বের সিনড্রোম নিয়ে সার্চ করেন পেয়ে যাবেন। কিন্তু আমি চাই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটাও আপনারা জানেন যে এটা অ্যাকচুয়ালি কী, হইলে কী করতে হয়। কারণ আমার যখন হয়েছে, আমার এই রোগ সম্পর্কে আসলে কেউই জানতো না। আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, ইভেন যে ডাক্তারের কাছে আমি ট্রিটমেন্টের জন্য গেছিলাম, তারাও অ্যাকচুয়ালি জানে না যে হোয়াট ইজ রং উইথ মি, আসলে আমার হচ্ছেটা কি। ওই টাইমটায় নিজেকে এত হেল্পলেস লাগছে। আমি চাই না এই রোগ বা এই সিচুয়েশন কেউ ফেস করুক, স্পেশালি, এবং আমি খুব গুরুত্ব সহকারে বলতেছি, আমাদের মতো লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে যারা বিলং করে, তাদের এরকম রোগ হওয়া আসলে মানায় না। কারোই না হোক, বাট অ্যাকচুয়ালি আপনি যে জায়গাটাকে সারভাইভ করবেন, ওই সুযোগটা তো আপনাকে দিতে হবে। বাট আমার মনে হয় আমাদের মতো লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির যে মানুষরা আছি, এটা আসলে হলে এটা দিশেহারা হয়ে যাবে। কারণ এটা তো ফার্স্টে বুঝবেই না যে হয়েছেটা কি, এরকম কেন হচ্ছে আমার বডিতে। মানে আমি অলওয়েজ না এটা নিয়ে যখনই কাউকে আমি বলি আমার স্টোরি, লাইফের স্টোরি, আমি অলওয়েজ ভাবি যে এটা আমি শেষবার মতোই বলবো। আমি চাই না যে আমি বারবার এই জিনিসটাকে রিপিট করি। তারপর আমি করি, বা আমি করতে চাচ্ছি। আজকে তো সবার মধ্যেই বলছি, কেউ শুনতে যদি
যদি কখনো কারো সামনে যায়, সে যদি শুনে, আই উইল বি ভেরি গ্রেটফুল। সেও ওই জিনিসটা নিয়ে স্টাডি করে সতর্ক হয়ে যাবে। সো 2019 সালের স্টোরি এটা, মার্চ মাসের। আসলে এই রোগটা না আপনার যে নার্ভ সিস্টেমটা আছে এবং যেটাকে বলে হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা, যে নার্ভগুলো আপনার অ্যাকচুয়ালি করে থাকে, হ্যাঁ, ওইটাই আপনাকে না আপনার বডিটাকে অ্যাটাক করে। এবং ওইটা যখন আপনার বডিটাকে অ্যাটাক করে না, আপনার বডিটা মানে এমনভাবে রিয়্যাক্ট করবে যে আপনি আসলে বুঝতেই পারবে না যে হোয়াট ইজ রং উইথ মি, আমার সাথে হচ্ছেটা কি। সো এটা আসলে 2019-এর কথা, মার্চ মাসের 10 তারিখ, আমার এখনো ডেট, এক্স্যাক্ট ডেট মনে আছে। এটা আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি, বাট আমার কোনো পার্সোনাল রিজনে আমার সেমিস্টার ব্রেক, মানে সেমিস্টার ড্রপ যাচ্ছিল। সো আমি তখন একটা কন্ট্রাকচুয়াল জব থেকে আরেকটা জব, আমি আমার ইউনিভার্সিটি লাইফে আমি জব করেছি, অনেকগুলাই জব করেছি, অনেক জায়গায় জব করেছি। তো ওইরকমই আমি একটা পার্ট টাইম জব আরেক জায়গায় করছিলাম। তো কি হলো, আমার 3-4 দিন ধরে কেমন জানি মুখটা শুকায় শুকায় আসতেছিল। আমি যাই খাচ্ছিলাম, আমার মনে হচ্ছে ঢোক গিললে আমার এই জায়গা থেকে মানে শুকায় যাচ্ছে সব। যতই পানি খাই কোনো কিছু হচ্ছে না। বডি উইকনেসটা একটু একটু করে বাড়া স্টার্ট করলো। আমার মনে হচ্ছিল যে আমি একটু উইক ফিল করতেছি যে কোনো কারণেই। সো তখন আমি হয়তো বা যে স্যালাইন খাচ্ছিলাম, পানি খাচ্ছিলাম। বেসিকলি আপনার যখন একটু উইক লাগে, তখন আমরা কি করি, আমরা ওই রিলেটেড কিছু ট্রিটমেন্ট নেওয়ার ট্রাই করি যাতে আমার স্ট্রেংথটা ফিরে আসে। আমি আগেই সরি বলে নিচ্ছি, এই পডকাস্টটা একটু লং হবে, বাট আমি কিভাবে সার্ভাইভ করছি বা আসলে এটার স্টোরিটা কি, আমি সবাইকে জানাতে চাই। এজন্যই আসলে আসা আজকে এই বিষয়টা নিয়ে। তো যেটা হয়, এরকম করার পরে আমি প্রেশারটাও মাপাই, যেটা ফ্ল্যাকচুয়েট করছিল। কখনো একটু হাই, অত হাই না, একটু হাই, কখনো একটু লো। সো আমি না বুঝতে পারতেছিলাম না যে আমার 10 তারিখের আরও 3-4 দিন আগের কথা, যে আমার ভিতরে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, আমি কি করব, বা আমি আসলে বুঝতেছিলাম না। আমি নর্মাল লাইফ লিড করতেছিলাম, আমি আমার জব করতেছিলাম, বাসায় আসতেছিলাম। তো তখন আমি অনেক ডিপ্রেশনে ছিলাম, আমার মেন্টাল অবস্থা খুবই খারাপ ছিল। সেটা আমার ফ্যামিলিগতভাবে হোক, আমার পার্সোনাল লাইফ নিয়ে হোক, আমার ইন্টারনাল এক্সটার্নাল সব কিছু মিলে আই ওয়াজ ইন আ ডিজাস্টার প্লেস। এবং তখন আসলে ওই পার্ট টাইম জবটা আমার করতে কষ্ট হচ্ছিল, বাট আমাকে করা, সার্ভাইভের জন্য আমাকে করা লাগতেছিল। সো 9 তারিখ আমার মনে আছে, আমি অফিস থেকে আসলাম। সো আমি বুঝতেছিলাম যে আমার শরীরটা কোনোভাবে খুব বাজেভাবে ফল করতেছে। সো আমি আম্মুর সাথে শেয়ার করি, আমার প্রেশারটা আমি মাপাই। তো এটা আসলে তখন হুট করে আমার প্রেশারটা না অনেক হাই হয়ে গেল। অনেক হাই। আমার অ্যাকচুয়ালি এক্সাক্ট কতটুকু হাই আমার খেয়াল নাই। অনেক হাই হয়ে গেছে প্রেশার তখন আমার। এবং আমার প্রচুর মাথা ঘুরাচ্ছিল। এমন মাথা ঘুরাচ্ছিল যে আমি স্ট্রেট দাঁড়ায় থাকলে আমার মনে হচ্ছে আমি পড়ে যাচ্ছি। সামনে পিছে ডানে বামে পড়ে যাচ্ছে। এবং যখন আমি হাঁটতেছিলাম, আমার কাছে মনে হচ্ছে আমার পুরো দুনিয়া ঘুরতেছে। সো এই যে বললাম, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির যখন কারো কিছু হয়, তখনই ডিসিশন আমরা নিতে পারি না যে ডাক্তার দেখাবো নাকি। বাট ওই 9 তারিখ আমি আর পারতেছিলাম না। সো আমার বাবা আমাকে একটা হসপিটালে নিয়ে যায় আমাদের এলাকার। তো ওখানে আমাকে ডাক্তার চেক আপ করলো। চেক আপ করে ওরকম আসলে কিছু বুঝতে পারলো না, বাট তখন আমার মাথা ঘুরাচ্ছিল, প্রেশারটা হাই। সো হয়তোবা কিছু একটা মেডিসিন দিয়ে আমাকে বললো যে একদিন একটু দেখে আর তারপর ওনার সাথে আবার যোগাযোগ করতে, যে এই একদিনের মধ্যে যদি আমার অবস্থা খারাপ হয়ে যায় তাহলে যাতে আমি হসপিটালে আবার আসি। সো ওই রাতে তো আমি চলে যাই। তো পরের দিন আমি আর অফিসে যাই না, আমি বাসায়। তো সন্ধ্যা থেকে আমার আরো খারাপ লাগা স্টার্ট করে এবং আমার মুখ-টুখ শুকায় যাচ্ছে। আমি মানে বারবার পানির আমার তৃষ্ণা পাচ্ছে। আমি যাই খাই আমার মনে হচ্ছে গলা কাঠ হয়ে আছে। তো
একটা টাইমের পর আমার বমি শুরু হয়। মানে জানি না এটা আসলে একটা আমি কিভাবে ওই জায়গাটা সারভাইভ করছি। 10 তারিখ ওই দিন আমার ওইদিন ওই দিনও আমি ডাক্তার দেখাইছিলাম। সো ওই দিনই আমাকে বলছে যে এই রাতটা একটু দেখি, তারপরে অবজার্ভ করার পরে। তো ওই দিন আমার আমার ছোটবেলার 2টা ফ্রেন্ডের সাথে আমার এলাকায় দেখা হয়েছে। সো ওই দিন আমি ওদের বললাম যে আমি কথা বলতে বলতে নিচেই বলতেছি যে আমার তো প্রচুর মাথা ঘুরাচ্ছে, আমি বাসায় চলে যাই। তো তারপর আমার বমি স্টার্ট হইলো, এবং আমার মনে হয় আমি রাত 8টা 9টা থেকে বমি স্টার্ট করছি, রাত 12টা পর্যন্ত আমি কন্টিনিউয়াস বমি করছি। আমার একটা টাইম পরে তো আমার কিছু ছিল না শরীরে, আমি জাস্ট আমার পানি বের হচ্ছে খালি। আমি কিন্তু পানি অত তখন আর খাচ্ছি না, কিন্তু আমার পানি বের হচ্ছে পানি। এবং আমার মনে হচ্ছে আমার গলা টলা আর নাই, হয়তো কেউ ওই গলায় আমার ছুরি চালাইছে, এরকম ব্যথা। তা আমি তো বমি করতেই আছি। তো তখন আমার মা বলল যে আমার মা বুঝতে পারছে যে কিছু একটা আমার হইছে, যেটা আসলে আমাকে দেখে বোঝা যাচ্ছে। তো ওই টাইমে আমরা আমার এলাকার হসপিটালে আবার যাই, আমার প্রেশার টেশার চেক করে। তো ওরা তখন, এবং আমি বমি করতেই আছি, আমি কন্টিনিউয়াস বমি করতেছি, আমার শরীর একদম উইক হয়ে গেছে। তো পরে আমাকে বলতেছে যে ওই ওই এলাকার হসপিটালটা আমাকে বলতেছে যে আমি হয়তোবা স্ট্রোক করছি, ব্রেন স্ট্রোক না, সরি, হার্ট স্ট্রোক করছি। কারণ তারা একটা ইসিজি করছিল, তারা হচ্ছে কোনো একটা অ্যাবনর্মালিটি আমার ইসিজিতে দেখতে পারছে, এবং প্রেশার হাই, প্রচুর হাই, বমি করতেই আছি। এবং ওরা আমাকে তখন মনে হয় কোনো একটা ইঞ্জেকশন প্রোভাইড করছে। তো ইঞ্জেকশনটা প্রোভাইড করার পরে আমাকে ওরা রাখবে না, বলতেছে না আমরা এই রিস্ক নিতে পারবো না, ওনাকে এখানে রাখা যাবে না। তা পরে আসলে যাই হোক, টাকা পয়সা যেভাবে তখন একটাভাবে ম্যানেজ করে আমাকে ওখান থেকে রাত 2টা 3টা বাজে মুভ আউট করা হইলো। আমি একটা সরকারি হসপিটালে গেলাম। আমি জানি ওই যে হার্টের কথা বলার পর আমি হার্ট রিলেটেড একটা সরকারি হসপিটাল আমাকে নিল। বমি আমি তখনই আমি করতেই আছি কন্টিনিউয়াস। আমি জানি না আমি হয়তোবা 100-200 বার বমি করে ফেলছি অলরেডি। এবং ততক্ষণ আমার বডি ছেড়ে দিছে, আমার বডি, আমি আর হাঁটতে পারতেছিলাম না। একটা মানুষ এত যখন বমি করে, ওইটাই আমার ফ্যামিলির মাথায় ছিল যে এত বমি যখন করতেছে, তাহলে হয়তোবা তার বমির কারণেই এই তার এই সমস্যাটা হয়েছে। তো আসলে সরকারি হসপিটালের ওই দৃশ্য আমি আসলে আমার চোখে আনতেও চাই না, যে কি একটা অবস্থা। আমি আই ডোন্ট নো মানুষ কিভাবে সরকারি হসপিটালে, আল্লাহ মাফ করুক সবাইকে, আল্লাহ মাফ করুক, এত বাজে অবস্থা ওই সরকারি হসপিটালের। মানুষ টাকা না থাকায় মানুষ যে কি কষ্ট করে, আমি ওই দিন ওই জায়গায় বুঝতে পারছি। এবং আমার দুইজন দুই কাঁধে, আমি তো আর, আমার শরীর ছেড়ে দিছে। তো ওরা ইসিজি টিসিজি করলো, বাট ওরা আমার আরেকটু হয়তোবা মেশিনের ওখানে আপডেটেড কিছু একটা ছিল, ওরা চেক টেক করলো। তো ওরা চেক করার পরে ওরা বলতেছে না হার্টের তো কোনো প্রবলেম নাই, আপনার তো সবই ঠিক আছে, প্রেশারটা হাই, আমরা বমি থামার একটা ইঞ্জেকশন দিল আমাকে। তো তারপর আমার বমিটা থামলো, ফাইনালি আমি একটু বমিটা আমার থামলো, আমাকে স্ট্রেচারের উপরে রাইখেই হাতে এই স্যালাইন ট্যালাইন দিল। যাই হোক, ওই রাতটা আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাই না, ওই রাতটা আমি কীভাবে গেছি। তো ওই দিন রাত্রে আমি সকালে তারপর আমার সেন্স চলে গেছিলো, স্যালাইনটা দেওয়ার পর আই ওয়াজ টোটালি সেন্সলেস। তো একদম সকালে আমার ঝাড়ুর আওয়াজে ঘুম ভাঙছে, যে ওখানে ঝাড়ু দিচ্ছে, ওই পেশেন্টের উপর দিয়ে ঝাড়ু দিচ্ছে। তো আমি আম্মাকে উঠে বললাম, আম্মা আমি এখানে আর থাকবো না, আমার সম্ভব না, আমাকে বাসায় নিয়ে চলো। তো আমরা ওখান থেকে সিএনজি করে বাসায় চলে আসছি। ওইটা মনে হয় 11 তারিখ, হ্যাঁ 11 তারিখ। বাসায় চলে আসার পরে আমাকে আম্মা ভাত খাওয়াইলো, তখনও বমিটা আবার স্টার্ট হয়নি। ঠিক দুপুরবেলা থেকে আবার আমার বমি স্টার্ট হয়েছে, কন্টিনিউয়াস বমি, মাথা ঘুরানো আবার শুরু করলো। এবং আমি বুঝতে পারলাম আমার মুখের বাম সাইড অবশ হচ্ছে, বুঝতে পারছি তখনও পুরোপুরি অবশ হয় নাই। এবং হাত পায়ের যে শক্তি, এটা আমার নাই বলতে গেলে। তারপর আমরা সাথে সাথে একটা ভালো জায়গায় গেলাম, আমার
একটা ডাক্তারকে কনসাল্ট করলাম। ডাক্তার আমাকে দেখলো এবং তখন আমাকে ধরে, ধরে উঠানো লাগছে। কারণ আমার হাতের পায়ের শক্তি অলরেডি চলে গেছে। তো পরে উনি দেখার পরে উনি যেখানে বসে, ওই জায়গার উনি পার্মানেন্ট ডাক্তার না, উনি বড় একটা হসপিটাল। আমি কোনো কিছুরই নাম নিচ্ছি না। জাস্ট শেয়ার করতেছি আপনাদের সাথে। উনি বড় আর একটা ভালো এবং ওই হসপিটালে আমার জন্ম হয়েছিল। ওই হসপিটালে আমাকে উনি প্রেসক্রাইব করে এবং একদম বলে যে সাথে, সাথে ভর্তি করাইতে, আর ওয়েট করা যাবে না। আমার অবস্থা খারাপ হচ্ছে। কিন্তু কেন খারাপ হচ্ছে, কি কারণে খারাপ হচ্ছে এটা অ্যাকচুয়ালি উনি নিজেও জানে না। উনি বলল, "আপনি আগে ভর্তি করান। পরেরটা পরে দেখা যাবে।" তো তাড়াহুড়া করে আমি হসপিটালে ভর্তি হলাম এবং আমি তখন বাচ্চা হয়ে গেছি। এটা আরো ৬ বছর আগের ঘটনা। বাট আমার এইজের তুলনায় I was in ইউনিভার্সিটি। সো আমি অলরেডি বাচ্চা হয়ে গেছি। আমি আম্মাকে বলতেছি, আমাকে কি ঠিক করতে পারবে? আমি আজকে আমি অত ইমোশনাল আজকে হচ্ছি না। অনেকদিন আগের কথা। বাট আমি জাস্ট শেয়ার করতেছি আপনাদের সাথে। আমার মাকে আমি বলতেছিলাম যে, "আমাকে কি ঠিক করতে পারবে ওরা?" তখন বলল যে, "ও তো বাবা-মা, আত্মীয়স্বজনরা তো আপনাকে" আসলে আত্মীয়স্বজনরা তো সবাই বলতেছিল, "না, না সব ঠিক হয়ে যাবে। কোনো টেনশন করো না।" সো আমি তখন পুরো ডাক্তার আমাকে অবজারভেশনে নিয়ে নিল। আমি ভর্তি হইলাম ১১ তারিখ রাতে। সো তখন আমার অলরেডি মুখের বাম সাইডটা অবশ হয়ে গেছে এবং আমি চিবাইতে পারতেছি না। মুখের বাম সাইড অবশ হয়ে গেছে, নড়তেছে না। এটা আরেকটা নাম আছে। এই মুখের এই স্পেসিফিক এটার জন্য আরেকটা রোগ আছে, যেটাকে আমরা বেলস পালসি বলি। ইফ আই এম নট রং, এটা অনেকেরই হয়। বেলস পালসিটা হচ্ছে কি, আপনার ওই মুখের একটা সাইড অবশ করে দেয়। আপনার মাসেলটাকে একবারে অকেজো করে ফেলে মুখের। সো ওইটা আমি তখন তো আর জানতাম না। সো আমি বুঝলাম যে আমার বাম সাইডটা অবশ হয়ে গেছে এবং হাত পা অবশ হয়ে গেছে অলরেডি কাছাকাছি, এবং আমার হাত পায়ে ঝিঝি ধরা, আমি জাস্ট বুঝতেছি আমার ঝিঝি ধরছে হাত পায়ে এবং কোনো শক্তি নেই। সো ডাক্তাররা ইমার্জেন্সি সব আহ, ওই 15 দিন আমি মনে হয় হসপিটালে ছিলাম। ওই 15 দিনের জার্নিটা আমি আপনাদেরকে শেয়ার করতে আজকে বসলে পুরো রাত চলে যাবে। আমি এখন কথা বলতেছি, এখন রাত, আমি যেখান থেকে কথা বলতেছি। বাট আল্লাহ, মে গড ব্লেস এভরিওয়ান। এই রোগ যাতে কারো না হয় এবং যারা সারভাইভার, আমি সবাইকে বলি যে লাইফে আর এর থেকে খারাপ কিছু হবে না। যারা সারভাইভ করছে জিবিএস, গুলিয়ান বের সিনড্রোম, যারা সারভাইভ করছে ভাই বা বোন বা যারাই আপনারা সারভাইভ করছেন, এর থেকে বড় পাওয়া জীবনে আপনার কিছু পাবেন না। আল্লাহ আপনাকে সেকেন্ড লাইফ দিছে, এটার জন্য গ্রেটফুল হইতে হবে আল্লাহর কাছে, বা আপনারা যে ধর্মেরই হন না কেন, আপনাদের গডের কাছে আপনাদের গ্রেটফুল হওয়া লাগবে। কারণ এর থেকে বড় আসলে আর কিছু নাই, এটা সারভাইভ করে আসা। সো আমি 15 দিন ওখানে ছিলাম। এভরিডে আমার কেউ না কেউ, আমার কাছের বন্ধু বান্ধব, আমার ছোটবেলার বন্ধু, আমার ফ্যামিলির কিছু মানুষ আসতো, দেখতো, কানতো আমাকে দেখে। কারণ অলরেডি তখন আমি সব, আমার বাম পাশ অবশ হয়ে গেছে। আমি জাস্ট একটা সিন, আমার মা আমাকে খাওয়াই দিচ্ছে, আমার খাওয়ার গড়ে পড়ে যাচ্ছে এবং ওই জায়গাটাতে যে আমার মাকে এই যে জিনিসটা দেখতে হবে এবং ওই জিনিসটা যে আমাকেও আমার চোখে দেখতে হবে, এটা আমি আসলে কখনো ভাবি নাই। এবং 15 দিন আমাকে নিয়ে স্টাডি হয়েছে, কারণ ডাক্তাররাও বুঝতেছিল না। আমার পুরা ফুল বডির এমআরআই করা হয়েছে এবং এমআরআই কিন্তু খুবই একটা টাফ প্রসেস। বা প্রায় আমার 1 ঘন্টা আমি একটা মেশিনের ভিতরে ছিলাম। আমার ফুল বডি এমআরআই করা হয়েছে, কেউ কিছু পাইতেছে না, সব নর্মাল। কিন্তু আমার কোনোভাবেই আমার হাত পায়ের শক্তি, আমার মুখ ফেরত আনা যাচ্ছে না, যেটা অবশ হয়ে গেছে। এবং আমার ব্রিদিং ইস্যু স্টার্ট হয়েছে রাত্রে, মাঝে মধ্যে আমি শ্বাস নিতে পারতেছি না। সো 15 দিন আমি ওখানে থাকছি এবং বড় বড়
মেডিসিনের হেড বলেন, ওই জায়গার নিউরোলজির হেড, আরও অনেক ডিপার্টমেন্টের হেড যারা ছিল এরা, এবং বিভিন্ন স্টুডেন্টরা এসে আমার হাত পা ধরতো, স্টাডি করতো যে আমার অ্যাকচুয়ালি মানে কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না। তো একটা মোমেন্টে না আমি আশা ছেড়ে দিছিলাম যে আমি হয়তো বা এভাবেই থাকতে হবে, আমি হয়তো বা ঠিক হব না, আমি হয়তো বা এটাই আমার শেষ। আমি আল্লাহর কাছে দোয়া করা স্টার্ট করছি। আমার মা, বাবা, আমার আত্মীয়-স্বজন, আমার খুব ছোটবেলার ভাই, আমি তো আমার নিজের নামই বলতেছি না, আমি ওর নামও বলতে পারবো না। ও আমার লাইফে অনেক কিছু, যাই হোক ওইটায় আমি না যাই। সো সবাই আসলে একটা পর্যায়ে মানে আশা ছেড়ে না, মানে আমি আশা ছেড়ে দিছি। সো একটা টাইমে ডাক্তাররা একটা কনক্লুশনে আসলো আমার বিভিন্ন সিমটমস এবং আমার কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, প্রায় ১২-১৩ দিন ক্রস করছে এবং কোনো কিছুই আমার কাজে দিচ্ছে না। আমার অনেক হোমিওপ্যাথি খাওয়া হয়েছে, অনেক অনেক, মানে এমন পাওয়ারফুল ওষুধ আমি খাইছি যে আমার মাথার চামড়া মানে মানে অনেকটা মানে খুশকি না, বাট কিরকম হয়ে গেছে, চামড়া সব উঠে উঠে যাচ্ছে মাথার, কারণ আমি এত হাই পাওয়ার ওষুধ খাইছি। আমার চোখের পাওয়ার আমার মানে মনে হচ্ছে যে আমি ব্লাড দেখা স্টার্ট করছি। তো ১৩-১৪ নাম্বার দিনে তারা সাসপেক্ট করলো যে এটা জিবিএস, গুলিয়ান বের সিনড্রোম। বিভিন্ন আমার যে ইস্যুগুলো ওরা স্টাডি করছে, বিভিন্ন হসপিটাল এবং বিভিন্ন ডাক্তারের সাথে তারা পরামর্শ করার পরে ওরা এই ভার্ডিক্টটা আসলো যে আমার গুলিয়ান বের সিনড্রোম হয়েছে। কিন্তু এটা আরেকটা মাধ্যম আছে যে আরেকটা টেস্ট আছে যেটা আসলে যেটা তখন আমার মনে আছে যে কোমর থেকে একটা আপনার লিকুইড আনা যায়। ওই লিকুইডটা থেকে ওটা এই টেস্টটা করলে মানে এটা হবে, বাট ওটা খুবই অপারেশন করতে হবে। এটা আপনি চাইলেই আপনার কোমর থেকে ওটা নিতে পারবেন, ওটা একটা অপারেশনের মাধ্যমে আপনাকে করতে হয়। তো তখন আমাকে জানানো হলো যে আমি গুলিয়ান বের সিনড্রোম আমার হয়েছে, এটার আসলে এক্স্যাক্ট কোনো মেডিসিন নাই বা এক্স্যাক্ট কোনো কিওর নাই। তো কি করতে হবে, আপনি এখন বাসায় যান, আপনি এই আপনার যে এর থেকে বেশি আসলে আমাদের হসপিটাল থেকে বললো যেখানেই যান এর থেকে বেশি কোনো ট্রিটমেন্ট নাই। হ্যাঁ, যদি এই রোগীর মানে আমার যদি খুব বাজে কন্ডিশন হয়ে যায় তাহলে এই রোগের চিকিৎসা একটাই, হুইচ ইজ আমার ব্লাড ট্রান্সফার করতে হবে, মানে আমার যে ব্লাডটা ওই ব্লাডটাকে নতুন ব্লাডে রূপান্তর করতে হবে। যে এটা একটা খুব লং প্রসেস, এই প্রসেস সম্পর্কে আসলে আমার কোনো ওইভাবে আইডিয়াও নাই তখন, এবং খুব এক্সপেন্সিভ, এবং এটা বাংলাদেশে হয় না, এটা ইন্ডিয়ায় হয়। এখানে আমাদের কোনো এটার সুযোগ সুবিধা নাই, এটা হচ্ছে সব থেকে লাস্ট পর্যায়ে এটা আসলে। বাট এটা অ্যাকচুয়ালি কি হয়, আমাকে ওরা মেডিকেল যে ব্যাখ্যা দিল সেটা হচ্ছে এটা আপনার পা থেকে উঠে, পা অবশ করে, তারপর আপনার হচ্ছে এটা বিভিন্ন হাত অবশ করে ফেলবে, মুখ অবশ করে ফেলবে, যেগুলো আমার হচ্ছিল। কিন্তু লাস্ট হচ্ছে আপনার ফুসফুসকে, এটা যখন ফুসফুসে উঠে যাবে এই ভাইরাসটা, তখন আপনার ফুসফুসকে এটা বন্ধ করে দিবে, তখন আপনার লাইফ সাপোর্টের দরকার হবে। তো এইগুলো আমাকে ওই ডিসচার্জ করার আগে হসপিটাল থেকে আমাকে এগুলো সব ব্রিফ করতেছিল, আমার সামনেই করতেছিল, আমার বাবা মা সহ, যে এরকম আপনাকে আইসিইউ রেডি রাখতে হবে, যদি এটা ফুসফুসে উঠে যায় তাহলে আপনাকে ইমার্জেন্সি আইসিইউতে এটাকে লাইফ সাপোর্টে দিতে হবে ফুসফুস পাম্প করার জন্য। এবং এটা আস্তে আস্তে এটা কিওর হচ্ছে যে এটা আপনাকে অ্যাটাক করতে 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 বডির এমন এক পর্যায়ে চলে যাবে যে বডি আবার এটাকে ঠিক করার জন্য এটা আবার চালু হবে, আপনার বডির যে রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো আছে এরাই আবার আস্তে আস্তে ঠিক হবে। বাংলা ভাষায় যদি বলি, আমার বডিতে যে রোগ প্রতিরোধ ক্ষমতার যে জিনিসগুলো আছে ওগুলারই মানে যদি বাংলা ভাষা বলি ওগুলোই পাগল হয়ে গেছে, এবং ওটা আমার বডিকে চিনতে পারতেছে না, আমার বডিকেই ওরা অ্যাটাক করতেছে, মনে করতেছে আমি কোনো থ্রেট আমার বডির জন্য, এজন্য আমাকেই অ্যাটাক করতেছে আমার বডিকে। সো ওরা যখন নর্মাল হয়ে যায় বা ভাইরাসটা যখন এটা মানে কি বলবো থেমে যায়, তখন আমার বডি আবার আমাকে সুস্থ করবে আস্তে আস্তে, উইচ ইজ আ লং প্রসেস। কিন্তু এর মধ্যে আমার অনেক কিছু হয়ে যেতে পারে, এর মধ্যে আমার ফুসফুসে অ্যাটাক করতে পারে, আমার ব্রেনকে অ্যাটাক করতে পারে, মানে বডির
বা আপনার দেহের এমন কোনো জিনিস বাকি থাকবে না যেটা এই জিবিএস অ্যাটাক করতে পারবে না। সো সব কিছু নিয়ে আমি তখন হালকা হালকা হাঁটতে পারি, বাট আমার পুরোপুরি আমি ওয়াজ ডিজেবল। আমি আমাকে ধরে ধরে না হইলো বাসায় আমি এইটা আরেকটা সিন আমি ভুলবো না। আমার বাসাটা 4 তলায় ছিল। আমাকে ধরে ধরে উঠানো হয়েছিল এবং আমি একটা পর্যায়ে এসে আমি আর পারি নাই। আমি মানে হামাগুড়ি দিয়ে আমি ঢুকছিলাম। যাই হোক, এই সিন আসলে আমি মনে করতে চাই না। এবং আরেকটা হচ্ছে, আমি রাতের বেলা আমার ঘুম ভেঙে গেছিল। তো আমি অনেক কিছু ধরে, আমার মাকে আমি ডাকি নাই, আমি অনেক কিছু ধরে আমি বাথরুমে গিয়ে আমি ওয়াশরুম করে আমি আর উঠতে পারি না। ওইখান থেকে আমি আমার মাকে ডাকছি। আমার মা তাড়াহুড়ো করে আইসা আমার বাথরুম থেকে উঠাইছে। সো এইগুলা আসলে সবারই আসলে সতর্কতা অবলম্বন করতে হবে। এটা আসলে ওরকম কোনো কিওর নাই। হ্যাঁ, এখন আপনারা যে পিকচারটা দেখতে পারতেছেন এটা ফিজিওথেরাপির। ফিজিওথেরাপি নিতে হবে, এটার কারণটাও আমি বলতেছি। সো বাসায় চলে যাওয়ার পরে ওইটা আমার আরেকটা বড় জার্নি ছিল। ওই 15 দিন হসপিটালে তো আমি সারভাইভ করছি। আর বাকি 6 মাস আমি মনে হইছে আমি প্রত্যেকদিন মরে গেছি। আবার জন্মগ্রহণ করছি। এরকম আমার কাছে ছিল জিনিসটা। তো বাসায় চলে যাওয়ার পরে আমাকে ডাক্তার বলল যে আমার ফিজিওথেরাপি নিতে হবে। বাট থেরাপি ওই একদিনই আমি বের হইছিলাম। আমাকে কষ্ট করে নামানো হয়েছিল। তো এর মধ্যে আমরা আরো ডাক্তার দেখাইছি মানে শিওর হওয়ার জন্য। তো বাংলাদেশের ডাক্তাররা তো আপনারা জানেনই, অনেক ডাক্তার বলে দিছে না আমি আর কখনো ঠিক হব না, এটা আরো খারাপ হবে, আমি সারা জীবন এভাবেই থাকবো। সো এমন একটা পর্যায়ে গেছিলাম যে বুঝতে পারছিলাম যে আমি হয়তো এভাবেই থাকবো। কান্নাকাটি বলেন সবই তো হচ্ছিল তখন লাইফে। মানে আমার মা ভেঙে পড়ছিল, আমার বাবা ভেঙে পড়ছিল, আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব সবাই ভাবছে যে আমি আই ওয়াজ গন, আমি আর পারবো না সার্ভাইভ করতে। আর বিশেষ করে অনেকগুলো ডাক্তার আমাকে ভয় দেখাইছে। এবং এমন একটা বড় ডাক্তার আছে, আমি চাইলে এখন নামটা বের করতে পারি বাট আমি করব না। ওই ডাক্তার তো আমার মা আর আমার সাথে লিটারেলি এমনভাবে ব্যবহার করতেছে মানে আমি ওনার কাছে এসেই ভুল করছি। হ্যাঁ, এই রুগী আনছেন কেন? এই রুগী তো ভালো হবে না। এই রুগীটার কোনো সুযোগ নাই। এই রুগী এভাবেই থাকবে। মানে বুঝাইতে দিতেছে আমি ল্যাংড়াই হয়ে থাকবো, আমি ডিসেবল হয়েই থাকবো। আরো খারাপ হবে। আমার কাছে আর বেশি সময় নাই। জিনিসটা এরকম আরকি। তো আরেকটা বড় ডাক্তারের কাছে আমি গেছি, ওইটার রেফারেন্সে। ওই টাইমে গিয়ে উনি আশ্বাস দিছে যে আপনার ছেলে ঠিক হয়ে যাবে। আমার মাকে বলছে আপনারা টেনশন নিয়েন না, দেয়ার ইজ হোপ, এবং ঠিক হয়ে যাবে। সো ওই লাস্ট হি ওয়াজ অ্যান অ্যাঞ্জেল আমার ওই লাইফটাতে। আমার ওই লাস্ট ওই ডাক্তারটা উনি আমাকে বলল যে না আপনার বাচ্চা ঠিক হয়ে যাবে। এই আপনাকে এখন জাস্ট আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং এক্সারসাইজ করতে হবে। এবং মুখটা অবশ হয়ে গেছিল, ওইটা আস্তে আস্তে ঠিক হবে এরকম, মানে ঠিক হবে বলতে কিভাবে ঠিক হবে উনি বলতেছিল। তো ওনার কথা হলো আপনারা যত দ্রুত সম্ভব ফিজিওথেরাপি শুরু করেন। সো বাসায় যেভাবে হোক গেলাম, উঠলাম। ফিজিওথেরাপি জানতে পারলো এক জায়গায়, ওই জায়গায় যাব, ওই যে ধরে ধরে নামানো, এটা আরও হয়েছে। আমার অনেকগুলো ফ্রেন্ড আমাকে হেল্প করছে। কিন্তু ওই যে আমার চোখে ভাসে আমি গড়ায় গড়ায় ঢুকছি বাসায়, আমি বাথরুমে বসে পড়ছি, আর উঠতে পারতেছিলাম না। তো তখন টাকারও সমস্যা ছিল। যাই হোক, বললাম না আমার লাইফে কিছু এঞ্জেল ছিল বা এখন আমার লাইফে এঞ্জেল আছে যাদের জন্য আমি আসলে সার্ভাইভটা করতে পারছি। তো পরে আমার বাসায় আসা শুরু হলো। এটা এই জার্নিটা হচ্ছে বেঁচে থাকার, বেঁচে ওঠার। সো ফিজিওথেরাপি শুরু হলো বাসায়। আমি তো মনে করছি কি না কি, জাস্ট আমার কয়েকটা আমি বলি, আমাকে বিছনায় উপর হয়ে শোয়ায়, আমার পায়ে তো কোনো শক্তি নেই, মানে আমি ডিজেবল। সো আমার পায়ে 2টা বালিশ বেঁধে দিয়ে বললো উঠো, উঠাও পাটা উঠাও, মানে উপর হয়ে পাটা উঠাও। তো আমি তো পারি না। 1 দিন পারি না, 2 দিন পারি না, 3 দিন পারি না, 4 দিন পারি না, 5 দিন পারি না, 1 সপ্তাহ পারি না। 8ম দিন আইসে আমার পা একটু একটু উঠা শুরু করলো। মানে আমি একটু একটু বালিশটা ওজন নিয়ে উঠানো স্টার্ট করলাম, হুইচ ইজ পিওরলি এক্সারসাইজ। এক্সারসাইজের উপরে এখন আসলে কিছু নাই, এটার কোনো মেডিসিন নাই,
এটার কিছুই নেই। আপনারা খালি আল্লাহর কাছে দোয়া করেন যাতে এটা ফুসফুসে না অ্যাটাক করে, তাহলে বডি আস্তে আস্তে হিল হবে, নিজেই বডি বুঝতে পারবে যেটা, যে রোগ প্রতিরোধ যে জিনিসগুলো আছে ওরা বুঝতে পারবে যে ওরা নিজের জায়গাটা বা নিজের ঘরেই অ্যাটাক করতেছে। তখন ওরা বুঝে কি করবে, ওরা রিভার্স গিয়ার নিবে, নিয়ে ওরাই আপনার বডিকে আবার হিল করা স্টার্ট করবে। তো আমি যে এক্সারসাইজ করতাম, আমার মুখে যেটা উনি তখন করতো, পাউডার দিত, পাউডার হাতে নিয়ে ম্যাসাজ করা শুরু করলো ওই ভেনগুলো যাতে আবার কাজ হওয়া স্টার্ট করে। তখন আমার মুখ অবশ, আমি খাইতে পারি না, আমার হাত পা ঝিঝি ধরা, আমাকে সিঁড়ি উঠাইতো আবার সিঁড়ি নামাইতো, মানে পিওর এক্সারসাইজ। একটা একটা মানুষ যখন জিমে যায় শুকানোর জন্য বা মাসেল গেইন করার জন্য, যে প্রাথমিক যে যে জিমের ইনস্ট্রাকশনগুলো দেয় ওইগুলাই উনি আমাকে সব কিছু, ওয়েট লিফট করানো, আস্তে আস্তে আমাকে বিভিন্ন এক্সারসাইজ দেখানো। তো এরপরে আফটার 1 মান্থ, মানে 1 মাস বা তার একটু উপরের পরে, আই ওয়াজ এবল টু ওয়াক। খুবই আস্তে আস্তে আই ওয়াজ এবল টু ওয়াক। আমি ধরে ধরে হাঁটা স্টার্ট করলাম, খাওয়া কন্টিনিউ একটু 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 পারলাম। তারপর প্রথম দিন আমার মা আমাকে রিক্সা করে নিয়ে গেল ওই ওই জায়গাটায়। তো তারপর উনি যেটা আমাকে ওই দিন করলো, আমার মুখে কারেন্টের ইলেকট্রিক শক দেওয়া শুরু করলো। ওটা একটা মেশিন আছে, ওটা মুখের জন্যই, বিভিন্ন প্যাচ লাগায় ওই কারেন্ট শর্ট দেয়, খুবই মিনিমাল লেভেলের, বাট ওই কারেন্ট শর্টগুলো লাগা স্টার্ট হলো। এবং তখন আমি সেন্সেশন পাইলাম আমার মুখে, যে আমি বুঝতে পারলাম যে এগুলা ফেরত আসতেছে। প্রথম যেদিন দিল বুঝলাম না, এরকম 1 সপ্তাহ 10 দিন কন্টিনিউ করার পর আমার মুখের সেন্সেশন বেড়ে গেল। এরপর আমি বুঝতে পারলাম যে আমার মুখের যে সেন্সেশন এটা আসতেছে, মানে আমার অবশ হওয়াটা কমতেছে। এর মধ্যে আমি এক্সারসাইজ করতেছি, আমার হাত পা, কিন্তু আমার ভিশন, আমি বুঝতেছিলাম যে আমার চোখের পাওয়ার বেড়ে গেছে, আমার ভিশনেও সমস্যা হয়ে গেছে, চোখে সমস্যা হয়ে গেছে। তো আমি তখন গ্লাস নিলাম, আমি ন্যাড়া করে ফেলছিলাম, কারণ অনেক ওষুধ খাওয়ার কারণে আমার চামড়া টামড়া সব নষ্ট হয়ে গেছিলো চুলের। তো এক্সারসাইজ করলাম, আমাকে ডাক্তার বলছিল 1 বছর সময় লাগবে, বাট আল্লাহর হুকুম ছিল যে এটা আমি 5 মাসের মধ্যে আমি ফুললি রিকভার হয়েছিলাম এই জায়গা থেকে। এর মধ্যে ডাক্তার দেখাইছি, বাট আমাকে যেটা বললো যে এটা আমার ঠান্ডা লাগানো যাবে না। সো হয়তো বা ডাক্তারের কোনো অবজারভেশন ছিল যে এটা আমার হয়তো বা ঠান্ডা লাগার মাধ্যমে আমার এই ভাইরাসটা হয়েছে। এই তো। তারপর আমার থেরাপি নেওয়া স্টার্ট হইলো, শেষ হইলো। 4 সাড়ে 4 মাস আমি থেরাপি নিয়েছিলাম। আমি বাসায় আমি সিরিজ দেখতাম, তখন একটা সিরিজ আমি শেষ করলাম, ফ্রেন্ডস। তারপর আমার একটা অল টাইম ফেভারিট সিরিজ দ্য অফিস, ওইটা আমি শেষ করলাম। এর মধ্যে অনেক কিছু হয়েছে লাইফে। আমার মা, এটা আসলে ভিডিওতে বলে লাভ নেই। আপনি বেঁচে থাকতেও আপনার মা আপনার পাশে থাকবে, আপনি মরে যাওয়ার আগেও যখন বুঝবেন আপনি মরে যাচ্ছেন, তখন আপনার মাকে আপনি পাবেন। সো ওইটাই হয়েছে আমার সাথে। আমি এমন একটা সিচুয়েশনে ছিলাম যে আমি মারা যাব, বুঝতে পারছি যে আমার কোনো সারভাইভ হওয়ার মতো কোনো সুযোগ নাই। তখনও ওই আমার মাই ছিল আমার পাশে, আমার 2-একটা ফ্রেন্ড ছিল। আমি সারভাইভ করলাম, আবার লাইফ শুরু করলাম। অনেক কিছু আমার এইখান থেকে আমার 6 মাস তো আমার সারভাইভের টাইম, মানে সারভাইভড আমি হয়েছি পুরোপুরি 6 মাসের মধ্যে। বাট আমার জীবনের অনেক কিছু, আমার এই জিবিএস আমার শরীর থেকে অনেক কিছু নিয়ে গেছে, আমার স্ট্রেংথ, আমার কনফিডেন্স। আমি একবারে এমনভাবে ডিপ্রেশনে চলে গেছিলাম যে তখন নিজের কাউন্সিলিং নিজেই করছি, বুঝছেন। এই যে একটা শো দেখছি, ফ্রেন্ডস দেখছি, দ্য অফিস দেখছি, এগুলাই আমাকে মোটিভেট করছে, এগুলাই আমাকে বলছে যে না, আমাকে বাঁচতে হবে। এই যে আমি এখন চাকরি করি, আমার সংসার আমি চালাই, আমার বাবা মা, আমার লাইফ আমি চালাচ্ছি, এবং এটা সব আল্লাহর হুকুম। আল্লাহর এটাও হুকুম ছিল যে আমাকে এই জায়গা থেকে পার হতে হবে। বাট হ্যাঁ, জিবিএস একবার হইলে কি ওইটা রাশটা থেকে যায়, ওইটা আমার এখনও আছে। মাঝে মধ্যে আমি ফিল করি আমার বডি কিছু চেঞ্জেস হচ্ছে, যেটা হয়তো বা এটার কারণেই।
বাট আসলে এটার কোনো এক্সাক্ট সলিউশন নাই, বা এক্সাক্ট কোনো কিছু নাই যে এটার মাধ্যমে এটা আপনার ঠিক হয়ে যাবে। এবং এখন আমি যেটা রিসেন্ট নিউজগুলোতে দেখলাম যে জিবিএসটা ইন্ডিয়াতে খুবই মহামারী আকার ধারণ করছে। আপনারা যদি গুগল করেন তাহলে আপনারা দেখতে পারবেন। বাংলাদেশের কেসটা আমি জানি না, বাট আমার ওই টাইমটা যখন হয়েছিল ওই টাইমে খুব রেয়ার, খুব কম মানুষেরই হয়েছে, এবং পরে জানতে পারছি যে বাংলাদেশেও হয়েছে। সো এটা আসলে সতর্ক যে আমি থাকতে বলবো, এটারও আসলে কোনো কিছু নাই যে আপনি সতর্ক থাকবেন। বাট হ্যাঁ, এটা একটা মহামারী। এটা অনেক জায়গায় আবার বলে এটা ছোঁয়াচে। অনেক মানে আপনি কেউ কারো জিবিএস আছে, সে পানি খাইছে, আপনি ওটা খাইছেন হয়ে, মানে এটার কোনো আসলে আমার টাইমে এরকম হয়নি। আমার তো জিবিএস হয়েছিল, কিন্তু আমার আশেপাশে কারো তো আর হয়নি। সো ইন্ডিয়াতে আপনি খুব বাজেভাবে আপনি দেখবেন টাইমস অফ ইন্ডিয়া বা হিন্দুস্তান টাইমস, এই জায়গাগুলো নিউজ হচ্ছে এই গুলিয়ান বেস্ট সিনড্রোম নিয়ে। এটা হইলে যদি আল্লাহ না করুক এটা কারো যদি হয়, বা কেউ যদি বুঝেন যে আপনার গুলিয়ান বেস্ট সিনড্রোম হয়েছে, প্যানিক আপনি হবেন। কারণ আপনি বুঝে উঠতে পারবেন না যে আপনি কি করবেন কি করবেন না। বাট হ্যাঁ, আপনারা যে ধর্মেরই হন না কেন, আমি যেমন আল্লাহর উপর ভরসা, মানে আল্লাহর উপর ছেড়ে দিছিলাম, যা হবার হবে। আমি, আল্লাহ যদি আমাকে রাখতে চায় আমাকে রাখবে, আল্লাহ যদি আমাকে নিয়ে যেতে চায় আমাকে নিয়ে যাবে। এটাই একমাত্র আমার তখন ভরসা ছিল। আর টাইম টু টাইম যখন যেটা দরকার ছিল আমার হেলথের জন্য, আমি ডাক্তাররা ওভাবেই আমার সাথে ট্রিটমেন্ট আমার ওভাবেই চালায় গেছে। সো প্যানিক হওয়া যাবে না। আমি আমার পরিচয় আমি দেইনি, কিন্তু আমি হয়তোবা এখানে কখনো আমার পরিচয় দিবও না। বাট হ্যাঁ, কেউ যদি গুলিয়ান বেস্ট সিনড্রোম বা জিবিএস এই রোগ নিয়ে আরও কিছু জানতে চান, এই ভিডিওর পডকাস্টে কমেন্ট করেন, আমি নিজে যোগাযোগ করব। বা এরকম কেউ যদি থাকে যে হয়েছে, আপনি এখন একটা প্রসেসে আছেন এবং আপনার কোনো হেল্প লাগবে, কোনো ইনফরমেশান লাগবে জিবিএস নিয়ে, কিভাবে সারভাইভ করবেন, কিভাবে কি করতে হবে না করতে হবে, যদি এরকমও কোনো সাজেশন আপনাদের দরকার হয় আমাকে কমেন্টে জানায়েন, আমি নিজে থেকে যোগাযোগ করব। আমি জানি না কজন এটা শুনবে, একজন দুইজন তিনজনও যদি শুনে তাও আমি বলবো যে এই জিবিএস নিয়ে জানা দরকার। এটা আজকে না হোক, কালকে না হোক, আরও 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, এটা একটা মহামারী আকার ধারণ করবে। এবং আশা করি ততদিনে হয়তোবা এটার কোনো সলিউশন, কোনো মেডিসিন বের হয়ে আসবে। বাট তার আগে সবাইকে বিষয়টা নিয়ে জানতে হবে। এই বিষয়টা নিয়ে সবার মাঝে একটা কি বলে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে আমি মনে করি। আমার হয়তোবা এটা নিয়ে আরও আগেই কথা বলা উচিত ছিল, আমি বলিনি। বাট আমি সাডেনলি এই নিউজগুলো দেখলাম ইন্ডিয়াতে এটা হচ্ছে, তো তখন আমার মনে হলো যে না, আমি যেহেতু পডকাস্টে কথা বলি, আমি এটা নিয়েও একটা এপিসোড করে আমার জার্নিটা আমি শেয়ার করি আপনাদের সাথে। সো আমি ওই জায়গাটা থেকে না বের হয়ে আসতে পারি না এখনও, কারণ আমি ওই মেমোরিজগুলো ভুলতে পারি না যে আমি কীভাবে সারভাইভ করে এখন আজকে আল্লাহর রহমতে আমি সুস্থ আছি। বাট আসলে আমি জানি না এটা আবার আমাকে কখন অ্যাটাক করবে নাকি, বাট এটা করতেই পারে এবং এটার রাশটা থেকে যায়। এবং এটা আমি বডি আমার চেঞ্জ হয় যখন আমার হরমোনাল চেঞ্জ আমি বুঝতে পারি। সো আজকে আর আমি কথা বাড়াবো না, অনেক বড় একটা পডকাস্ট হয়ে গিয়েছে। সো আমার সারভাইভাল যে স্টোরিটা, এটা যদি কেউ শুনতে চান এই পডকাস্টে যোগদান করবেন। এবং জিবিএস নিয়ে, গুলিয়ান বেস্ট সিনড্রোম নিয়ে আরও কোনো ইনফরমেশন যদি আপনাদের কখনো লাগে কমেন্টে জানাবেন, আমি আপনাদের রিচ আউট করব। সো নেক্সট কোনো পডকাস্টে আবার অন্য কিছু নিয়ে আমার জীবনের স্টোরি বা অন্য যে কোনো একটা রেলেভেন্ট জিনিস নিয়ে আবার আসবো, আবার কথা বলবো। দু একজন যারা আমাকে শুনেন বা শুনবেন তারা সাথে থাকবেন, রেডিও অফ লাইফের সাথে থাকবেন। আর এই পডকাস্টটা পছন্দ হলে জিবিএস নিয়ে যদি কাউকে জানাতে চান শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর কিছু বলার নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে, আল্লাহর সামনে রমাদান আসছে, এই রোজা যাতে সবার জীবনে শান্তি বয়ে আনুক,
সবার ইচ্ছা পূরণ করুক এবং আল্লাহর পথে যাতে আমরা সবাই যেতে পারি এই তৌফিক আল্লাহ দান করুক। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নেক্সট কোনো পডকাস্টে।